যে এই যে নাম্বারটা পাঞ্জাবের নাম্বার, আপনি দেখেন এই যে পাঞ্জাবের নাম্বার, আমরা ট্রু কলারে আমরা দেখেছি যে পাঞ্জাব থেকে। দেখেন এখানে পাঞ্জাবের নাম্বার এবং এখানে আমান বাট্রিয়ানা বা এই ধরনের একটা নামের কথা এখানে উল্লেখ আছে। +918427383879। এই যে রাত 1:38-এর সময় এই নাম্বারটা থেকে কল করে হত্যার হুমকিটা দেওয়া হয় আর কি। রাত 1:31 সময়। আপনি তো জানেন যে হোয়াটসঅ্যাপে আসলে ভয়েস রেকর্ড করা যায় না, রেকর্ড করা গেলে হয়তো আমরা মানে কল করতে পারতাম। উনি দুইবার ফোন দিয়েছেন, দুইবার ফোন দিয়ে হত্যার হুমকি দিয়েছেন। প্রায় 1-1.5 মিনিট উনি বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং গালিগালাজ করে এক পর্যায়ে হত্যার হুমকি দিয়েছে। ভাষা দুই ধরনের ভাষা ছিল ওখানে, যারা কল করেছিল সম্ভবত 3-4 জন বা একাধিক জন ছিল। একজন বা দুইজন হিন্দি ভাষায় কথা বলছিল, একজন বাংলা ভাষায় কথা বলছিল, তো সব মিলে ঝিলেই হয়েছে আর কি। তিনি নতুন সরকার প্রধান হতে যাবেন, তার নাম ব্যবহার করে ইন্ডিয়ার একটি নাম্বারকে দিয়ে যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো, তখন আমাদের কাছে মনে হলো যে এটা আসলে মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, বা উড়িয়ে দিলেও এটা আমাদের আসলে ডিল করা উচিত। ফোন দিয়ে গালিগালাজ করছে এবং গালিগালাজ করে এক পর্যায়ে মেরে ফেলবে, লাস্ট ডাস্টবিনে ফেলে দেবে, এই ধরনের কথাবার্তায় এসেছে। আমি কোনো মানে যারা অস্ত্র ভাষায় গালিগালাজ করে তাদের সাথে মুখ লাগানো তো আসলে ভদ্র মানুষের কাজ হতে পারে না। আমি এখানে কোনো রেসপন্স করিনি, তারা গালিগালাজ করে তারা কল কেটে দিয়েছে। আমাদের তো নিয়মিতই বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়, মারধরের হুমকি দেওয়া হয়, বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, গালিগালাজ করা হয়, অনেক কিছুই করা হয়। তো এগুলোকে আসলে আমরা ধর্তব্যের মধ্যে আনি না, কারণ আমরা যেহেতু কথা মানুষের জন্য কথা বলতে এসেছি, কাজ করতে এসেছি, স্বাভাবিকভাবে আমাদের এটা মেনে নেই, এটা জেনেই আমাদের এখানে নামতে হয়েছে। এবং এই পথে যারাই কাজ করেছেন, যারাই কথা বলেছেন, তাদের অনেককেই শহীদ হতে হয়েছে অথবা মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে। এটি আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা। তো এর আগে আমাদের ব্যাপারে অনেক হত্যার হুমকি ধামকি এসেছে। তারপরেও গতকাল রাত 1:38-এর দিকে যখন একটা নতুন একটি সরকার আসতে যাচ্ছে এবং এমন একটা পরিস্থিতিতে, এবং যিনি নতুন সরকার প্রধান হতে যাবেন তার নাম ব্যবহার করে ইন্ডিয়ার একটি নাম্বারকে দিয়ে যখন আমাকে হত্যার হুমকি দেওয়া হলো, তখন আমাদের কাছে মনে হলো যে এটা আসলে মানে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, বা উড়িয়ে দিলেও এটা আমাদের আসলে ডিল করা উচিত। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে যাতে এটা নথিবদ্ধ হয়ে থাকে। তো সেই হিসেবে আমরা এখানে আজকে জিডি করতে এসেছি এবং আমাদের আনুষ্ঠানিক জিডিটা আমরা দায়ের করেছি। তো আমাদের যেই মানে মূল কনসার্নটা, যে আপনারা দেখেছেন শরীফ ওসমান হাদি ভাইকে যখন হত্যার হুমকি দেওয়া হয়েছিল, তিনিও শাহবাগ থানায় এখানেই জিডি করেছিলেন, কিন্তু তার জিডি আমলে নেওয়া হয় নাই। তার বিরুদ্ধে ব্যবস্থা মানে এই ব্যাপারে যারা হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় না। তো বাধ্য হয়েই মানে এরপর কিন্তু ওসমান হাদি ভাইকে খুন করেই ফেলা হলো। তো ওই সময় যদি ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে কিন্তু ভাইকে আজকে শহীদ হতে হতো না, কারণ তার খুন হয়ে যাওয়ার পরে কিন্তু তার হত্যার বিচার হচ্ছে না। তো আমাদের ক্ষেত্রেও তো সেম ঘটনাই হবে। এটা আমরা জেনে নিয়েই কাজ করে যাচ্ছি, কথা বলে যাচ্ছি মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে, গুম খুন আয়নাঘরের বিরুদ্ধে কথা বলছি, বলে যাব। এটা আমাদের জীবনের এটি নিশ্চল নিয়তি এবং এটি আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা এটি চালিয়ে যাব। তারপরেও যেহেতু একটি আইন আদালত আছে, একটা জিডি করার একটা নিয়ম রয়েছে, এই জন্য আমরা জিডিটা করেছি। জিডি আসলে আমলে নেওয়া হয় শুধুমাত্র যারা খুব প্রভাবশালী, যারা ক্ষমতাসীন বা ক্ষমতাসীনের মধ্যে আছে। দেখেন অনেক আপনি দেখেছেন যে অনেকেই 1 ঘন্টার নোটিশে, 2 ঘন্টার নোটিশে জিডি করার পরে যে হুমকি দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়, যেরকম ঘটনা আপনি দেখেছেন না? ইন্টারনেট গভর্নমেন্টের আমলেও তো আমি দেখেছি। আমি হয়তো আপনাকে একটু স্মরণ করলে আমি কয়েকটা ঘটনা বলে দিতে পারবো। এটা আসলে যারা ক্ষমতাসীন, যাদের প্রভাব প্রতিপত্তি আছে, আইন আসলে তাদের জন্য। এই জন্য সক্রেটিস সম্ভবত, অ্যারিস্টটল সম্ভবত বলেছেন যে কারোর জন্য আইন হচ্ছে খোলা আকাশের মতো, আর কারোর জন্য মাকড়সার জালের মতো। কেউ ছিঁড়ে বেরিয়ে যায় আর কেউ পুরো আকাশ খুঁজে পায় না। তো এই ধরনের এরকম আর কি। তবে আমরা এটা আসলে বিচলিত নই, যা হওয়ার হবে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাকে হত্যার হুমকি দিয়েছে, আমি একটা জিডি করবো। বাদ বাকি দায়িত্ব পুলিশের। পুলিশ যদি তদন্ত করে বিচার মানে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে বা বিচারের আওতায় আনবে, তাহলে তারা তাদের দায়িত্ব পালন করলো, আর যদি না করে তাহলে তারা তাদের দায়িত্ব পালন করলো না। এটা তাদের ব্যর্থতা। আমরা আমাদের দায়িত্ব পালন করছি। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব জিডি করা, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব যে কোনো অন্যায়ের প্রতিবাদ করা, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলা, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা, দুর্নীতির বিরুদ্ধে কথা বলা, আপনার গুম খুন আয়নাঘর ফেসিবাদের বিরুদ্ধে কথা বলা, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা। আমরা সেটি বলে যাব, আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা আশা রাখবো যে, আমরা এই আশাটা রাখতে চাই, যদিও কখনো এই আশা রেখে কেউই আসলে খুব বেশি যে সফল হয়েছেন এর কোনো নজির খুব একটা খুঁজে পাওয়া কঠিন। তারপর আমরা আশা রাখতে চাই যে পুলিশ প্রশাসন তার যথোপযুক্ত পুরোটা দিয়েই কাজ করবে। এটি আসলে আমাদের জন্য, মানে আমি মনে করি আমাদের জন্য এটি আসলে টার্গেট করা হচ্ছে। এটা তো আসলে স্পষ্টতই যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে, যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে, যারা ফেসিবাদের বিরুদ্ধে কথা বলছে, সবাইকে টার্গেট করা হয়েছে এবং সবাইকে টার্গেট করে ইউনিসে হামলা করা হয়েছে,
মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, মারধরের চেষ্টা করা হয়েছে, বা হচ্ছে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে, প্রোপাগান্ডা ছড়িয়ে ভিলেন বানানোর চেষ্টা করা হয়েছে, আগে জনপালসকে আগে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এগুলো হবেই, এগুলো হয়েছে, হবে, এটা আমরা মেনে নিয়েই আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি। আমরা শহীদ হওয়ার জন্য বা মৃত্যুবরণ করার জন্য, খুন হওয়ার জন্য আমরা প্রস্তুত। আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আমাদের কথা বলা চালিয়ে যাব, যে কোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমরা কথা বলা চালিয়ে যাব, যে কোনো মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে আমরা আমাদের কথা বলা চালিয়ে যাবো। এটি নিয়ে আমরা বিন্দুমাত্র বিচলিত নেই, যা হওয়ার হবে ইনশাআল্লাহ।